আচ্ছা, এই বিষয়টা এমনিই সচরাচর আমাদের চর্চা কম হয়, এবং আমি এটা চ্যালেঞ্জ গুলো বলবো আমাদের সব রাষ্ট্রীয় পর্যায়ে চ্যালেঞ্জ, যে লিডারশিপের ধরেন আমাদের আহ, এই যে আমাদের যেসব সিচুয়েশন গুলো দেখছি এখানে কোথায় গ্যাপটা, আমি ওটা নিয়ে ওইভাবে বলবো না, জাস্ট আমি রিলেট করব যে একটা ছোট ছোট বা আমাদের ডে টু ডে বা আমাদের বিজনেস ইন্ডাস্ট্রি লেখাপড়া সব সাথে এটা রিলেশনটা কোরিলেশনটা আমি দেখিয়ে দিব। তো কেন দরকার লিডারশিপ, এখানে এগুলো খুব সেলফ এক্সপ্লেনেটরি বললাম, লিড অ্যান্ড কমান্ড, ম্যানেজ, কন্ট্রোল, কোনো একটা বিষয় কন্ট্রোল, এটা ব্যবসা কন্ট্রোল হোক, ম্যানেজমেন্ট কন্ট্রোল, এগুলোর জন্য। তো গেন একাডেমিক এক্সেলেন্স, একজন লিডারশিপও লাগে যে ভালো করে লেখাপড়া করবে, নিজের চরিত্র গঠন করবে এবং ভালো ছোট স্টুডেন্ট লিডারশিপ হবে। তো একাডেমিক ইয়ের জন্য যদি দেখায় যেই যেই প্রতিষ্ঠান বা যেই ডিপার্টমেন্টের ভালো একজন শিক্ষিত, গুড মেন্টর, গুড লিডারশিপ আছে, উনি সেভাবে সেই ডিপার্টমেন্ট, সে ঢাকা ভার্সিটি হোক, বুয়েট হোক, আমাদের বিউপি হোক, অন্য, আমি এটা একদম প্র্যাকটিক্যালি দেখেছি। একই 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 রকম জিনিসপত্র, একই একাডেমিক রিসার্চ, একই একাডেমিক ভবন, একই সিলেবাস, কিন্তু একজন লিডারশিপের জন্য ভালো একাডেমিক রেজাল্ট বা এক্সেলেন্স হচ্ছে, আবার একজন লিডারশিপের একটু ছেড়ে দেওয়া ভাবের জন্য সেটা সেরকম হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, যে একাডেমিক এক্সেলেন্স ইয়ে করার জন্য লিডারশিপের প্রয়োজন আছে। অ্যাচিভ গোল, এনি সোর্স অফ গোল, মেবি ইটস business goal, maybe academic goal, maybe a political goal, maybe a military goal, maybe a normal social goal, ওটা অ্যাচিভ করার জন্য এখানে লিডারশিপের প্রয়োজন। কারণ লিডারশিপ ছাড়া একজন কেউ যদি লিড না দেয়, সবাই বসে থাকলো তাহলে হবে না, একজন লিড দিতে হবে এবং বাকিরা তাদেরকে ফলো করতে হবে, তাকে অগমেন্ট করতে হবে বাই দেয়ার স্ট্রেংথ মেন্টালিটি। ট্রেনিং অ্যান্ড টিচ, টু ট্রেন টু টিচ, মানে ট্রেনিং করার জন্য, টিচ করার জন্য লাগবে টু ডিল উইথ দ্য সিচুয়েশন এন্ড ক্রাইসিস মোমেন্ট। এটা একটা বড় জিনিস, এখানে আমি একটা এমফাসিস দিচ্ছি। কেন যে লিডারশিপ দরকার যে কোনো সিচুয়েশন, এই যে আমাদের আছে কোভিড চলছে, এখানে এখন আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে লিডারশিপ, আমাদের রাষ্ট্রীয় লিডারশিপ, মিলিটারি লিডারশিপ, ডাক্তারদের মধ্যে সবাই চেষ্টা করছে, এবং এবং এই যে মেয়র, আমাদের মেয়রও কিন্তু লিডারশিপ, সাউথ এন্ড নর্থে দুজন মেয়র, ওনারাও চেষ্টা করছেন কিভাবে আমাদের বড় বড় যারা ডাক্তার আছেন, যারা প্ল্যানার আছেন, রিসার্চার আছেন, তারাও চেষ্টা করছে একটা ভ্যাকসিন, সেখানেও লিডারশিপ এক্সারসাইজের ক্রাইসিস। আর এমনি তো যে কোনো যুদ্ধ বিগ্রহ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখানেও ক্রাইসিস, বা কোনো একটা স্কুল কলেজে যখন দেখা যায় ছাত্র আন্দোলন হচ্ছে, সেখানে লিডারশিপ, যেমন আমি প্রক্টর ছিলাম, যখন আবরার মারা গেল নিরাপদ সড়কে, এখান থেকে এটা আমাদের বিউপির থেকে শুরু হয়, তখন আই ওয়াজ দ্য প্রক্টর। এই গত বছর এপ্রিল থেকে আমরা সব সময় সে বসুন্ধরা ওখানে আমাদের সমস্ত স্টুডেন্টদের গাড়ি করে নিয়ে যেতাম, ছেলে মেয়েরা থাকতো, আমি একটা একটা করে গুনতাম। আমি আমি নেপথ্যে এক জায়গায় যে ওখানকার যারা পুলিশের হেড আছেন বা ওখানে মেয়র এর যে সেকেন্ড ম্যান আছে, ওনাদের সাথে বসে আমরা একটা রুমে সম্পূর্ণ মনিটর করতাম। আমাদের ওখানে সিসি ক্যামেরা, আমার এখানে ইন্টেলিজেন্স লোক লাগানো থাকে যাতে আমার ছেলে মেয়েগুলার নিরাপত্তা থাকে। তো ক্রাইসিসে ওরা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার সবার অধিকার আছে, আমরা একটা ফ্রি ফায়ার কান্ট্রি, এবং ওরা কোনো কারোর বিরুদ্ধে ওরকম না, তারা জাস্ট বলছে যে এই যে গাড়ি ঘোড়া চালাচ্ছে ড্রাইভাররা সঠিক লাইসেন্স, সঠিক নিয়ম না মেনে, এই জন্য আমাদের আবরারের, আমাদের বিউপি একটা প্রমিসিং ছেলে, কি চমৎকার ছেলে ছিল, আমার এখন আমি চোখে ভাসতেছে ছেলে, সেই ছেলেটা চলে গেল। তো সেই ক্রাইসিস মেনটেন, আমি বলবো না যে আমার লিডারশিপ ওয়াজ গুড, বাট আমি আই ওয়াজ এ বিগ লিডার, বাট আমি লিডারশিপ কোয়ালিটি এক্সারসাইজ করেছি। কারণ একটা ছেলে মেয়ে এটার পরবর্তী আটটার মাঠ যেতে হয় যে ওরা কিছু জ্বালা পোড়াও করে দিবে বা এলাকায় বিশৃঙ্খলা, বাট বিউপি স্টুডেন্টরা দেখাইছে যে সুষ্ঠু সুন্দরভাবে কিভাবে, এর মধ্যে অনেক অনেক চ্যালেঞ্জেস ছিল, এর মধ্যে লোকাল কিছু ছাত্র বা ইয়েরা আমাদের বিউপির নাম ভাঙিয়ে অন্য কিছু করার চেষ্টা করছিল। তারপর ওই যারা ওই শ্রমিক শ্রেণী, তারা এসে আগুন ধরায় দিয়ে মানে বলছিল যে হ্যাঁ ওরা, সবগুলো আমরা আবার রেকর্ড, আমাদের এখানে অনেক টিম ছিল, আমাদের জার্নালিজমের যারা আছে তারা ছবি টবি নিয়ে খুব, উই আর ভেরি অ্যালার্ট অ্যান্ড প্রপার, দ্যাটস ওয়াই আমাদের সেই ইয়েটা, স্টুডেন্ট মুভমেন্টটা ওয়াজ ভেরি সাকসেসফুল উইদাউট এনি হাউলি কাউলি। তো এটা এটা হচ্ছে যে ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমি যদি না থাকতো, প্রতিদিন গেছে আমি খাওয়া টাওয়া আমার কিছু, আমার ফ্যামিলি বারবার ইয়ে করছে, খুব একটা সিচুয়েশন ছিল। বাট আমি যেহেতু আমি প্রক্টর, আমাকে ভিসি এসছেন, আমি বলছি দেখো তুমি আমাকে রিপ্রেজেন্ট করছো, আমরা চাবো যে আমাদের বিপে একটা বাচ্চারও একটা কারো কোনো ক্ষতি না হোক, কোনো সমস্যা নেই, ওরা করছে, ওদের বন্ধুদের মারা গেছে, খুব ওদের ফিলিংসটা অন্যরকম। এরকম কয়েকদিন করে আমরা আলটিমেটলি উইথড্র করছি। আমি নিজে যে মেয়র আতিকের সাথে বসে একসাথে আমরা একটা এগ্রিমেন্ট করেছি কি হবে ওখানে, একটা নিরাপদ সড়কের জন্য একটা ফ্লাইওভার হবে, সবকিছু এন্ড থিংস ওয়ার, মানে আমি কিন্তু মিলিটারি লিডার, আই এম নট এ পলিটিক্যাল অর আই এম এ সোশ্যাল লিডার না, বাট আমি আমার যেহেতু ওখানে গেছি, আমি বিষয় দেখে এন্ড থিংস ওয়ার গুড। তো সিচুয়েশন ম্যানেজমেন্টের জন্য লিডারশিপ ইজ এ ক্রাইসিস ম্যানেজমেন্ট। মোটিভেশন এন্ড ইন্সপিরেশন, মোটিভেশন করার জন্য, মোটিভেশনটা হচ্ছে লিডারশিপ একটা
চমৎকার একটা কোয়ালিটি, যে কথা দিয়ে, তার উদাহরণ দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে এবং নিজে উদাহরণ সৃষ্টি করে মোটিভেট করা এবং ইন্সপায়ার করা। এছাড়াও রিপ্রেজেন্ট করা অ্যান্ড টিম বিল্ডিং এর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা, যে আমি আমাদের একজন লিডারকে পাঠাবো বাইরের কোনো ইয়েতে, কোনো একটা কনফারেন্সে, কোনো একটা জিনিস অ্যাচিভ করে আনার জন্য। একজন সিইও যাবে, একজন এমডি যাবে বা চেয়ারম্যান যাবে একটা বিজনেসের, আরেকটা বিজনেস বাগায় আনার জন্য, একটা ইনভেস্টমেন্টকে প্রলুব্ধ করার জন্য। তো সে যদি সে রিপ্রেজেন্ট না করতে হয় নিজেকে, নিজের ব্যক্তিত্ব, ড্রেস, যেটা কথা, স্মার্টনেস, সবকিছুতে যদি সেই জিনিসটা বাগায় আনতে না পারে, দ্যাট উইল বি ভেরি দুঃখজনক, মানে ভেরি স্যাড পার্ট ফর দ্যাট কোম্পানি, অর্গানাইজেশন, ইভেন কান্ট্রি। আমরা যদি কোনো একটা ক্রাইসিস হয়, সাপোজ আমাদের ইউএস বাংলা একটা বিমান ক্রাশ হয়েছিল, আমাদের এখান থেকে কিছু গিয়েছে এক্সপার্ট বা মন্ত্রণালয়ের লোক, তারা ওই ব্যাপারেই জানে না। যে অন্যান্য জায়গায় দেখলাম যে যে ওরা যে সুন্দর একটা ইনভেস্টিগেশন মানে একটা 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 বোল্ডলি একটা স্টেপ নেয়, আমাদের ওই লোকরা রানওয়ের কাছে হয়ে যায় না, কোথায় হয়েছে সেটা তারা এমনি হাসপাতাল দেখে টেকে কি এসে। দ্যাট ইজ নট দ্য প্রপার লিডারশিপ। দে শুড গো ইনভেস্টিগেট, দে শুড গিভ এ মেসেজ যে হ্যাঁ আমরা এসেছি, আমাদের এখানে বিমান ক্র্যাশ হচ্ছে, আপনাদের ভুলের জন্য। দ্যাট ওয়াজ এ এয়ার ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড অলসো ফিউ মেবি দ্য পাইলটস ফল্ট, বাট মোস্ট অফ দেম তাদের রং মেসেজ 02 and 20 এরকম। তো এই বিষয়গুলো যারা লিডার হবে তাদের জ্ঞান থাকতে হবে, বোল্ডনেস থাকতে হবে, এবং দে শুড অ্যাট্রাক্ট অ্যান্ড দেয়ার অ্যাটেনশন তাদের কাউন্টার পার্টি। সো এই জন্য রিপ্রেজেন্ট করা ম্যাটার, দেশের হোক, একটা ছোট গোষ্ঠীর হোক, একটা বিজনেসের হোক, একটা ভার্সিটির হোক, একটা মিলিটারি। আমরা যেমন আমাদের আর্মি ফ্ল্যাগ, দেশের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছি বিদেশে, উই আর রিপ্রেজেন্টিং অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর, যে ইউএন মিশন, এখন আমরা সবচেয়ে হাইয়েস্ট গ্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি। সো এখন আমাদের লিডারশিপ আমরা করছি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি। এখানে যদি আমাদের মিলিটারি লিডারশিপ বা যে কোনো মিড লেভেল, বড় লেভেল, তারা ঠিক মতো রিপ্রেজেন্ট না করতে পারে, তাহলে আমাদের দেশের জন্য, আমাদের মিলিটারির জন্য এবং ইউএন যে একটা গ্লোবাল অর্গানাইজেশন, তাদের জন্য ক্ষতি। যে একজন লিডার যে ভুল একটা স্টেপ, ভুল স্টেটমেন্ট, ভুল একটা কাজ করে আরো সম্মানহানি ঘটালো, তাহলে সেটা সবার জন্য ক্ষতিকর। তো রিপ্রেজেন্ট করা, একটা দেশকে তুলে ধরা, ইমেজ বিল্ডিং, রেপুটেশন বিল্ডিং, ন্যাশনালিস্টিক ফিলিংস বিল্ডিং এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট লিডারশিপ। ওকে, তো এরপরেরটা আমরা একটু আবারও দেখি। আপনারা দেখলেন যে কেন এটা করতে হয়। এবার আসলে আমরা টাইপস অফ লিডারশিপ, আমরা এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমাদের যেহেতু এখন কারেন্ট যারা নেতৃত্বে তাদের আমি সরাসরি ছবি দেখাতে পারছি, যে আগের একজন আমাদের মিলিটারি সিনিয়র লিডারের ছবি, আমার ছবি আছে, আমার স্টুডেন্টদের ছবি আছে। যে এই লিডারশিপ হচ্ছে এরা আমাদের লিডারশিপ বিভিন্ন ধরনের। এখানে আমি দেখেছি স্টুডেন্ট লিডার, সেনাবাহিনীর লিডারশিপ, একজন একাডেমিক লিডারশিপ, হ্যাঁ বিভিন্ন। তারপর বিউপির টপ জেনারেল, এখানে বাড়ি কি দেখতেছে আমাদের আগের ভিসি, তো উনি, আর একজন একটা লেকচারার যে ঢাকা ভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মাস্টার অনার্স, সে সবচেয়ে জুনিয়র নতুন ঢুকছে, তাকে ভিসি নতুন অ্যাপয়েন্টমেন্ট বা তাকে তার একটা লেখনী বেরিয়েছে, দুইটা তাকে করছে। তো এখানে দুইটা লিডারশিপ আমরা দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, টাইপস অফ লিডারশিপ। হ্যালো স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি আপনাদের সবচেয়ে ডান দিকে ছোট ওই যে একজন মিলিটারি অফিসার রয়েছে, বিউপির ভিসি জেনারেল বাড়ি, যে টপ অ্যান্ড জুনিয়র লিডারশিপ। টপ হচ্ছে ভিসি আর জুনিয়র হচ্ছে সবচেয়ে জুনিয়র লেকচারার। সে হচ্ছে লিডারশিপের সবচেয়ে ছোট স্তরের মানে সবচেয়ে ইয়াং লিডারশিপ, নতুন। এই ছেলেটাই আগামী 40 বছর এই বিউপিতে চাকরি করবে, ডক্টরেট হবে, বাট সে ঢাকা ভার্সিটির ডবল ফার্স্ট। আমি ওকে ইন্ডাক্ট করেছিলাম পাবলিক অ্যাডমিনে, আর আমার মাঝখানে যে পাবলিক অ্যাড, এরা সবাই আমাকে উইশ করতেছে আমি আসার আগে। আমার পুরো সবাই যে আমি চলে যাচ্ছি, তাদের এখানে এরা সব বিভিন্ন ব্যাচের ফার্স্ট ক্লাস টপার। এই যে চশমালা দেখছেন সব ছেলেমেয়েরা, এরা আমারই ছাত্র, পাবলিক অ্যাডের সেই 15 ব্যাচ থেকে। এই পাশে এখানে রাজেন্দ্রপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমার বাম পাশে আমাদের চেয়ারম্যান আছে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুন, পাশে আমি, আর আমার সমস্ত ছেলেরা যারা প্রিফেক্ট তারা আছে। এখানে সব ধরনের লিডারশিপ ম্যাচ, মানে ইয়াং ছাত্রদের লিডারশিপ, আমারও উপরে যে লিডারশিপ, আমি ওদের প্রিন্সিপাল একটা লিডারশিপ, আশেপাশে যারা টিচার আছেন লিডারশিপ। তো দিস আর দ্য লিডারশিপ টাইপ। এখন আমরা দেখি কি ধরনের লিডারশিপ আরো আছে। এখানে there are hundreds of leadership, not one, there are hundreds of leadership existed in the world nowadays. তো আমরা কিছু স্পেসিফিক লিডারশিপ বলবো, এটা বেসড অন ভেরিয়াস সিচুয়েশন, রিকোয়ারমেন্টস, রেসপন্সিবিলিটি, এগুলোর উপর লিডারশিপ ডিফাইন করা হয়। যেমন একাডেমিক লিডারশিপ, আমাদের এখন যে কোনো একটা একাডেমিক ইয়েতে গেলে আমরা একাডেমিক মিনিস্ট্রি যারা আছেন ওখানে মিনিস্টার একটা লিডার অবশ্যই, সেক্রেটারিয়াল দিক দিয়ে।
আর একটা ইনস্টিটিউশন আসলে সেই ইনস্টিটিউশনাল হেড, লাইক ইউনিভার্সিটির প্রফেসর, সরি ভিসি যিনি আছেন উনি লিডারশিপ, প্রো ভিসি একজন লিডারশিপ, ডিন, চেয়ারম্যান, হ্যাঁ, এনারা হচ্ছেন লিডারশিপ। কলেজ লেভেলে গেলে প্রিন্সিপাল ইজ দ্য লিডারশিপ, স্কুলে গেলে হেডমাস্টার লিডারশিপ, বা যারা সিনিয়র টিচার আছে বা একটা কর্ড হিসেবে থেকে কোঅর্ডিনেটিং তারা পলিটিক্যাল লিডারশিপ এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো একটা পলিটিক্যাল পার্টির হেড, সেই পলিটিক্যাল পার্টি যখন আবার রুলিং হয় তখন তারা গভর্নমেন্ট ফর্ম করে, সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। বিভিন্ন টায়ারে আছে, যেটা নর্মাল আমরা দেখতে পাই, এটা আমরা জানি, এটা কাউন্সিলের মাধ্যমে তাদের হয়। তো এই লিডারশিপ গুলোরও খুবই প্রয়োজনীয়তা আছে। অ্যান্ড অ্যান্ড লিডারশিপ আমি বলবো একাডেমিক লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, বিজনেস লিডারশিপ, কর্পোরেট গভর্নেন্স লিডারশিপ, সোশ্যাল লিডারশিপ, মিলিটারি লিডারশিপ, গেম অ্যান্ড স্পোর্টস লিডারশিপ। কেউ একজন বলেন তো গেম অ্যান্ড স্পোর্টস লিডারশিপের উদাহরণ, এখানে লিডারশিপের আবার কথা আসছে কেন? একটা উদাহরণ দেন। ক্যাপ্টেন, একটা টিমের ক্যাপ্টেন, টিম ক্যাপ্টেন কে? আমাদের একটা উদাহরণ দেন। মাশরাফি জি স্যার। হ্যাঁ, মাশরাফি যদিও আবার পলিটিক্যাল সেটা আরেকটা তার পরিচয়, কিন্তু সোজা কথা আমাদের টিম ক্যাপ্টেন। আমরা ওয়ার্ল্ড কাপে গেছি, আমাদের সাকিব আল হাসান, এখন মুশফিক, রিয়াদ, মাশরাফি, ইবন মর্তুজা, এরা হচ্ছে আমাদের এক মানে লিডারশিপ। এদের দেখে যে এখন দেখেন বাফুফের নির্বাচন হচ্ছে, সালাউদ্দিন ওখানে ইয়ে করছেন, এটা নিয়ে আবার অনেক প্রসঙ্গ আছে, কিন্তু ওই যারা খেলেছে একসময় নেতৃত্ব দিয়ে তারাই লিডারশিপ আসে। এবং এই লিডারশিপ হওয়াতে লাভ কি? এখন একজন ধরেন পিওর একজন কর্মকর্তা বা ইয়ে, সে আসলে যতটা হবে, বা আমরা বাইরে থেকে একজন প্লেয়ারকেও ভাড়া করে নিলে নাম করা, তার যে ইনফ্লুয়েন্স হওয়ার কথা, তার চেয়ে আমাদের যারা, হ্যাঁ এই আসছে এসছে এসছে আমাদের ইয়েদেরই আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ? হ্যালো, পেজটা তো আসছে না, সাদা হয়ে আছে। পেজটা আসছে না, এবার আসছে। আচ্ছা, তো আমি লাস্টের লিডারশিপ, মিলিটারি লিডারশিপ আমরা জানি। সোশ্যাল লিডারশিপ আছে, এই যে সোসাইটিতে যারা আমরা থাকছি, যেমন আমাদের এখানে মেয়র একজন সোসাইটি পার্ট, উনি লিডারশিপ। সোসাইটিতে আবার আমাদের ভেরিয়াস সোশ্যাল লিডার আছে, যে কালচারাল লিডার আছে, হ্যাঁ, তারপর আমাদের ওখানে অনেক ধর্মীয় যে ইমাম সাহেব আছেন, বা এখানে কালচারাল যারা আছেন, একজন ভালো মেন্টর করছেন, বা একজন টিচার আছেন, সোশ্যাল পড়াচ্ছেন সবাইকে। তারপর আমাদের মেয়র আছে, কাউন্সিলর, এরা সোশ্যাল এলিমেন্টস যারা, তাদের মধ্যে কর্পোরেট গভর্নেন্স এটা আমরা বুঝি। মিলিটারি লিডারশিপের বলার অপেক্ষা এখানে গেমসটার ব্যাপারে বললাম, সেটা আমাদের গেমস নিজের লিডারশিপ হচ্ছে ওরকম। এরপরে আসতেছে আমরা যেমন রিলিজিয়াস লিডার বলছি, এটা আমরা দেখি বিভিন্ন ইয়েতে ওঠে। আমাদের যারা আমরা যারা হজ বা মক্কা মদিনায় যাই, ওখানে দেখবেন যে একজন বাইতুল হারাম মসজিদের একজন লিডার আছেন। লিডার বলতে উনি ইমাম, উনি এই টাইপের। এছাড়া আমাদের যারা ইমামরা আছেন, এরা বা আমাদের হিন্দু ধর্মে যারা আছেন ওখানে পুরোহিত, খ্রিস্টান যারা পোপ চার্চ আছে, বৌদ্ধদের বিভিন্ন ভান্ত্রে মঠ এনারা আছেন, ওনারা হচ্ছে রিলিজিয়াস লিডার। বাট ওনাদের কথার, ওরাও ভালো লিডারশিপ, ওরা ধর্মীয় চর্চার মধ্যে মানুষকে ইনফ্লুয়েন্স করছে তার তার ধর্মে, একটা সুন্দর সহ মর্মিতা সমাজে বজায় রাখার জন্য। তবে সিকিউরিটি লিডারশিপ, এখানে অনেক সিকিউরিটি যারা অ্যানালিস্ট, এদের মধ্যে কিছু লিডারশিপে যারা কোনো এক সময় মিলিটারি বা অন্যান্য সিকিউরিটি অর্গানাইজেশনে ছিলেন, পরে এখন তারা লিডারশিপে, কারণ যে কোনো সিকিউরিটি অ্যাডভাইস তাদের থেকে নেওয়া হয়। গ্লোবালি দেখবেন যে অনেক সিকিউরিটি অ্যানালিস্ট বা এরকম লেখা থাকে বিভিন্ন বিবিসি বা অন্যান্য ইয়েতে, তো তাদের সেটা। তারপর অর্গানাইজেশনাল লিডারশিপ, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যে কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লাইক ইউএন এর আমাদের বর্তমানে যিনি আছেন সেক্রেটারি জেনারেল, উনি ওখানকার প্রধান এবং তাকে আমরা সবাই মানি। তারপর ওই যে আমরা কোভিড এর জন্য দেখলাম যে ওখানের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওখানে একজন ব্ল্যাক ভদ্রলোক সুন্দর কথা বলছেন বা বিভিন্ন কিছু আমাদের জানাচ্ছেন সবসময়, এটা করতে হবে। হি ইজ অলসো শোয়িং হিজ লিডারশিপ কোয়ালিটি, আমরা তাকে মানছি। এই প্যান্ডেমিকের সময় তার কথাগুলো আমাদের খুব জরুরি, প্রয়োজনীয় হচ্ছে। সো দ্যাট ইজ অর্গানাইজেশনাল ইন্টারন্যাশনাল। আর আমাদের ন্যাশনালে অনেক আছে, ব্র্যাক, তারপর বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন অর্গানাইজেশন, তাদেরও কিন্তু লিডারশিপ আছে। ল এনফোর্সিং এজেন্সি লিডারশিপ। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন, সিকিউরিটি লিডারশিপ আর মিলিটারি লিডারশিপ, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? ভেরি গুড, দুইটা খুব কাছের। আমাদের দেশে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নেই, এটা থাকাটা খুব জরুরি ছিল। এই যে আজকে আমাদের যত দেখেন
থেকে প্রথমে একজন ফিমেল জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি উনি দিচ্ছিলেন বক্তৃতা, ফ্লোরা সাবরিনা, তারপর আরেকজন মহিলা আসলেন। ওনারা যখন বলছিলেন তখন আমরা শুনছিলাম, কিন্তু ওনাদের অ্যানালাইসিস বা আমরা যেটা চাচ্ছিলাম যেটা এখন কি করব, ওনারা ওইভাবে বলছেন, ওনারা খুব প্রোটোটাইপ। তো এটা ওনাদের দোষ না, ওনারা একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা বক্তব্য দিচ্ছেন। কিন্তু এখন যদি আমার টোটাল একটা সিকিউরিটি কাউন্সিল থাকতো, ন্যাশনাল সিকিউরিটি সব দেশে আছে, ভারতে আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমাদের দেশে এটা কিন্তু নাই। আমাদের সেটা অন্যভাবে ম্যানেজমেন্ট হয়। আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে, ডিফেন্স আছে, বাট সিকিউরিটি কাউন্সিল নেই, যেটা থাকলে ওখানে টপ থাকে হেড অফ দ্য স্টেট, আর সমস্ত ডিফেন্স ফোর্স এই যে যারা আছে তারা বিশাল একটা সিকিউরিটি কাউন্সিল, একটা অপারেশন রুম থাকে, সেখান থেকে ডাইরেক্টিভ দেওয়া থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সব স্থায়ী নির্দেশিকা বানানো থাকে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রণালয় আছে, আছে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা সিকিউরিটি, ওইখানে সিকিউরিটি লিডারশিপ হতেন আমাদের যদি এখন প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, উনি যদি ওখানে ওইটা থাকতো, উনি যদি প্রধান হইতেন, উনি ওখানে বসে বা ওখান থেকে ডাইরেক্টিভ দিতে পারেন। এখন যেমন সংসদ ভবন কিন্তু সিকিউরিটি না, সংসদ ভবন হচ্ছে আমাদের আইন তৈরি করার, প্রণয়ন করার একটা বড়, আমাদের সবচেয়ে বড় একটা লেজিসলেশনের অংশ। আমাদের ডিফেন্স মিনিস্ট্রি আছে, ওটা শুধু ডিফেন্সটাকে নিয়ে করার, কিন্তু ওখানে সমস্ত মন্ত্রণালয় বা তাদের রিপ্রেজেন্টেশন নাই। আমাদের আর্মি হেডকোয়ার্টার শুধু আর্মিকে নিয়ে গিয়ে, তো সব বিভিন্ন জায়গায় ছড়াই ছিল। কিন্তু ন্যাশনাল যখন ডিফেন্স সিকিউরিটি কাউন্সিল থাকতো, যেটা সব দেশে থাকে, এনএসএ বা এনএসসি এক একটা নামে, তখন আমরা যে কোনো কিছু হলে, যে কোনো, আমাদের কিন্তু অনেক সিকিউরিটি থ্রেট, যেমন কোভিডের প্রসঙ্গ আসলো বা এরকম, যেটা ছোট্ট একটা ঘটনা যেটা পুরো সিকিউরিটিকে নাড়া দিচ্ছে, মানুষের যে আগুন ধরছে, কিংবা ওই যে সিনহা ব্যাপারে কয়েকদিন হলে পুরো সব জায়গায় পুলিশ আর্মি মানে সব কেমন একটা অবস্থা, তো সবার মনে একটা, তো ওখান থেকে যখন একটা সুন্দর ডায়লগ যদি আসতো, একটা মানে ওদের আমরা দেখেছি, আমরা পড়েছি এই ব্যাপারে যখন আমরা স্টাফ কলেজ বা অন্যান্য হায়ার এডুকেশন করেছি, তো ওখান থেকে ওরা এইগুলো প্রত্যেকটা জিনিস তাদের কাছে বিশাল বন্যা হচ্ছে, তারা আগাম খবর দিতে পারতো। ওখানে যারা আমাদের এখন ফোরকাস্ট করছে তাদের কাছে এত তথ্য থাকে না, কিন্তু ওনাদের এমন ইন্টেলিজেন্ট ইনফরমেশন চেইন সিস্টেম, মেশিনারি, ওখান থেকে দেখতেন যে একজন সুন্দর স্মার্ট ভদ্রলোক একদম আপডেট দিচ্ছে, কোভিড এর এখানে করতে হবে, এই করতে হবে। কিন্তু আমাদের দেখলাম যেহেতু ওরকম অর্গানাইজেশন নাই, সব আলাদা আলাদা ছাড়া ছাড়া, বড় কোথাও একটা ডিজাস্টার হচ্ছে, আর্থকুয়েক, বন্যা, মহামারী, এরকম ভেঙে ভেঙে ওকে দোষ দিচ্ছে, এই যে আমরা দেখলাম তো টিভিতে, যাই হোক। তো ওরকম সিকিউরিটি থাকলে ওখানে সিকিউরিটি লিডার হয়। আমি এখন ওই দিকে যাচ্ছি, যেহেতু ওটা নাই, আমরা যে কোনো যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন, তারা মিলিটারি হতে পারে, এয়ারফোর্স, নেভি হতে পারে, কোস্টগার্ড হতে পারে, বা ইভেন আমাদের বিভিন্ন ভার্সিটি বা অন্যান্য সংস্থায় পড়ালেখা করেছেন, বাট সিকিউরিটি কনসাস, সিকিউরিটি কোর্স করেছে, সিকিউরিটি জ্ঞানটা আছে, এবং সেই জ্ঞানটা উনি অ্যাডভাইস করতে পারেন জাতীয় ভালো কিছুর জন্য, একটা ডিজাস্টারের পরিপ্রেক্ষিতে, যে এই জনগোষ্ঠীকে কেমনে এটা করে। যেমন এখন আমাদের ইয়েদের একটা বিশাল থ্রেট আসছে, আমাদের যারা রেমিটেন্স আর্নার সবচেয়ে বেশি, তারা অনেক যেতে পারছে, সৌদি আরব, বাহরাইন, ওমান, এরা এখানে কান্নাকাটি করছে, জাস্ট একটা ফ্লাইট। আমি সেদিন মজা করে একটা দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, যে এদের জন্য আমাদের যে C-130 এয়ারফোর্স কিংবা আমাদের বাংলাদেশ বিমানের যে 2টা ফ্লাইট ওদের দাঁড় করায়, গাড়ি বাসে যেমন মানুষ দাঁড়ায় যায়, ওরা দাঁড়াই যেতে চাবে, দাঁড় করা যত ইয়ে লাগে, আমাদের বাংলাদেশ সবাই, আমি টাকা দেবো, আমি 1,000 10,000 টাকা দেবো ফুয়েলের জন্য, যে ওনাদের জন্য চলে যাক, সবাই মিলে বলে সবার থেকে টাকাটা নিয়ে এই বিমান বাংলাদেশ কিংবা এয়ারফোর্স বলতে, ওকে আমরা 2টা ফ্লাইট কন্ডাক্ট করবো, ওদের বসায় টসায় দাঁড়ায়, ওদের শুধু আমরা পৌঁছায় দেবো, বাহারাইনে পৌঁছায় দেবো, মিডল ইস্টে পৌঁছায় দেবো, তো ওদের কত সুবিধা হতো। কিন্তু এই জন্য ওরকম একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এই অ্যানালাইসিস করে বলতে হবে, একজন বলতে হবে, করতে হবে, জিনিসটা ধরায় দিতে হবে, ওরকম এই জন্য আছে। এখন আপনি বলেছিলেন যে সিকিউরিটি আর মিলিটারি হচ্ছে পিওর মিলিটারি, এই মিলিটারি লিডারই একজন সিকিউরিটি লিডার হতে পারে, যে সে সিকিউরিটি সম্বন্ধে জানে। একজন মিলিটারি লিডার কিন্তু ধরেন আপনার ওই ফায়ার সার্ভিসের সবাই জানবে না, যারা ফায়ার সার্ভিসে পোস্টিং হয়েছে বা বর্ডার গার্ড ম্যানেজমেন্টের ওই বিষয়টা জানে, এগুলো সব মিলে কোস্ট গার্ডের যে, তো এগুলা যখন ওই সিকিউরিটি অ্যানালিস্ট এক একটা ফিল্ডের হবে, একজন ইউনিভার্সিটিতে হঠাৎ করে গ্যাঞ্জাম লাগে, ওইখানে ইউনিভার্সিটির একজন ক্রিমিনোলজি বা যারা মাস কমিউনিকেশন জার্নালিজম পড়ে, তারা ওখানে বলতে হবে, আমি প্রক্টর ছিলাম, আমি বলতে পারি কি করে এটা ফ্লাশ করে, সেখানে আমি সিকিউরিটি কনসার্ন, কারণ যেটাকে সিকিউরিটি হ্যাজার্ড হয়, সিকিউরিটিকে এনডেঞ্জার করে, সিকিউরিটিকে ইমব্যালেন্স করে, সেই সিকিউরিটি যে লিডার বুঝতে পারে, সেই লিডার বুঝে ফোর্সি করে একটা আপনার সমাধান দিতে পারে, সেই লিডার সেই ক্রাইসিসটা দ্যাট ইজ দ্য লিডারশিপ। বুঝতে পেরেছেন আপনার মানে আপনার ইয়েটা ক্লিয়ার হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ। আমি খুব সংক্ষেপে বললাম, যেহেতু আমাদের এখানে সময় কম,
সোজা কথা, সিকিউরিটি লিডার যে সিকিউরিটি দেখবে, সিকিউরিটি আমি কত কিছু বললাম। আর মিলিটারি হচ্ছে পিওর মিলিটারি অপারেশন, মিলিটারিটা কিন্তু একদম অন্য লেভেলের। যখন ধরেন সিকিউরিটি থ্রেট, আমরা যেমন মায়ানমারের সাথে এখন আমাদের চলছে একটা সিকিউরিটি সিচুয়েশন, এটা দেখবে, ইয়ে করবে, মিলিটারিকে আদেশ দেবে যে এই অপারেশনটা করো, তারা অ্যাকশন করে একটা কিছু করবে। কিন্তু মিলিটারি লিডাররা মিলিটারি অপারেশন প্ল্যান করবে, মিলিটারিরা সিকিউরিটি প্ল্যান করবে না। সিকিউরিটি করে আমাদের যে সর্বোচ্চ যদি বডি থাকে, সিকিউরিটি এক্সপার্ট থাকে, সিকিউরিটি আমাদের প্ল্যান থাকে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা অ্যাচিভ করার জন্য সিকিউরিটি লিডারশিপের দরকার, সিকিউরিটি প্ল্যান দরকার, সিকিউরিটি তথ্য উপাত্ত জ্ঞান দরকার। মিলিটারি অপারেশন হচ্ছে একটা স্পেসিফিক বিষয়, সেটা মিলিটারি লিডার, মিলিটারি এই মানুষরাই করবে। সৈন্য সামন্ত, যে আমাদের যারা জেনারেলস আছেন, আমাদের যারা ব্রিগেডিয়ার আছেন, কর্নেল আছেন, আমাদের যারা ট্রেন সোলজার, এনসিও, জেসিও আছে, তারা করে মিলিটারি ব্যাপারটা, ওরা হলো মিলিটারি লিডারশিপ। আর সিকিউরিটিটা হচ্ছে ওভারঅল, যেটার মধ্যে অনেক, এর মধ্যে ফান্ড আছে, রিসোর্স আছে, এর মধ্যে আপনার টেরোরিজম বা টেরোরিস্ট কি হচ্ছে সেটাও দেখার আছে, যেটার মধ্যে আমাদের ল এনফোর্সমেন্ট যে ইন্টেলিজেন্স প্ল্যান সবকিছু মিলানো। বুঝতে পারছেন তো দুইটা মানে একদম ক্লিন একটা ডিফারেন্স যেরকম। হ্যাঁ, আবার অনেক অনেক লিডারশিপ যারা সিকিউরিটিতে পড়াশোনা করেছেন, সিকিউরিটি কোর্স করেছেন, সিকিউরিটি অর্গানাইজেশনে ছিলেন, সিকিউরিটি নিয়ে চর্চা করেছেন, তারা আবার ওখানে যেত মিলিটারি লিডারই হয়তো। একই মানুষ দুই, যেমন আমি এখন আমার দ্বৈত রূপ, আমি মিলিটারি লিডার, আমি আর্টিলারি অফিসার, কিন্তু এখন আমি একাডেমিক চালাচ্ছি। একাডেমিক এর মধ্যে আমি আমি আমার তো আপনি পরিচয় দেখেছেন যে আমি একাডেমিক কিছুটা হলো এটার সাথে সম্পৃক্ত হয়েছে এবং এই জ্ঞান অর্জন করেছি, এবং আমি এটা এখন এই লিডারশিপ দেওয়ার মতো কিছুটা হলো যোগ্যতা অর্জন করেছি। যাই হোক, আমাদের আরো কি আছে, এক জায়গায় আমরা থেমে থাকবো না। অর্গানাইজেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি লিডারশিপ, এটা র্যাব, পুলিশ যারা আছেন, কোস্ট গার্ড, বিজিবি, তাদের যে লিডারশিপ সেটা। পর কান্ট্রিজ লিডারশিপ, এটা অনেকে অনেকে ইয়ে করেন, এটা এক একটা দেশের বা জাতির ন্যাশনালিস্টিক, এটা কান্ট্রি বা ন্যাশনালিস্টিক লিডারশিপ থাকেন। যেমন আমাদের বঙ্গবন্ধু ছিলেন, এরকম আরো যারা সৈয়দ সরওয়ার্দী, একে ফজলুল হক, যারা ছিল এক এক সময়, বা ইন্ডিয়ার যেমন জওহরলাল নেহেরু, বা পাকিস্তানের জিন্না, এই টাইপের এক এক দেশের এক এক রকম লিডারশিপ থাকে। ভিলেজ চিফ বা হেডম্যান, এটা আমাদের হিল ট্র্যাক্স আছে বা অনেক জায়গায় আছে, বা বিশ্বে অন্যান্য দেশে আছে। একটা একটা ভিলেজ ইউনিয়নের কিছু লিডারশিপ থাকে একদম রুট লেভেলে বা কারবারি হিল ট্র্যাক্সে, এইগুলো হলো সেই ধরনের। সেগুলো জুনিয়র লিডারশিপ। জুনিয়র লিডারশিপ এটা আমি ইচ্ছা করে লিখেছি। একটা তো বড় লিডারশিপ, আমি ছবি দেখিয়েছিলাম, একজন ভিসি আর একজন জুনিয়র, দুইটাই একসাথে একই ভাবে বেড়ে উঠবে। শুধু একজন টপ লেভেলে লিডারশিপ করবে তাহলে হবে না, হবে না। যেমন প্রাইম মিনিস্টার একটা আদেশ প্রথমে যায় সমস্ত মন্ত্রণালয়, মন্ত্রীরা সেটা আবার সচিবের মাধ্যমে, সিনিয়র সচিবের মধ্যে পাঠায়, আবার সেইটা আবার অ্যাডিশনাল সেক্রেটারি সে সই করে ডিজি, এক একটা অধিদপ্তর করে ডিজি থেকে আবার এরকম হয়ে এক একটা ডিভিশন হেডকোয়ার্টার যায়। ডিভিশন হেডকোয়ার্টারটা কি, ওখানে থাকে ডিভিশন কমিশনার, ডিভিশন কমিশনার আন্ডারে কয়েকজন ডিসি থাকে, ডিসি থেকে পাঠায়, ডিসি থেকে আবার যায় টিওরো থেকে, টিওরো থেকে যায় উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন থেকে যায় ওয়ার্ড মেম্বার বা বিভিন্ন চেয়ারম্যান, তাদের কাছে একদম গ্রামের। তো এইভাবে ওই জুনিয়র লিডারশিপ একসাথে ফাংশন করতে হবে। উপর থেকে আসলে অর্ডারটা একটা একটা, শুধু উপর থেকে একজন দিলে নিচে কিছু করলো না, তখনই লেগে যায় গ্যাপ, তখনই লেগে যায় একটা জটিলতা। তো বোঝা গেছে জুনিয়র লিডারশিপেরও প্রয়োজনীয়তা আছে, এবং তাকে গ্রুম আপ করতে হবে। কারণ একজন, আমি 50 বছরে, এখন 50 বছর প্লাস মাইনাস চলতেছে প্লাস, আমি সাডেনলি এখন আমি আজকেই লিডারশিপ হতে পারবো। আমার জুনিয়র থেকে যেন, আমার আজকে একজন সহযোদ্ধা কলিগ ক্যাপ্টেন তানভীর আছে আমার সাথে, তো এরকম এভাবেই লিডারশিপ, ওরাও আমাকে দেখে শিখছে, আমি ওদের শিখিয়েছি, আমি ওরটুক ছিলাম এক সময়, আজকে এখানে এসেছি। তো এরকম, তো সবগুলো একসাথে চলতে হবে। শর্ট টাইম লিডারশিপ বললাম, একটা যে কোনো সিচুয়েশন, একটা কোনো একটা প্রজেক্ট বা একটা পরিস্থিতি, একটা ছোট অল্প কিছুদিনের একটা ফরমেশন হলে সেখানে শর্ট টাইম লিডারশিপ। যেমন আমরা ইউএন মিশনে যাই, আমি ওখানে টিম লিডার ছিলাম, টিম সাইট লিডার, দুইটা জায়গায়, দুইটা সেক্টরে। নির্বাচনের আগে একটা বিশেষ টিম বানানো হয়েছে, সেটার আমি প্রধান ছিলাম 2015-16-তে আইভরি কোস্টে। তো সেখানে ওইখানে শর্ট টাইম লিডারশিপ আমি, এবং মাল্টিফেরাস বিশ্বের বিভিন্ন দেশ, আফ্রিকান, ইউরোপ, আমেরিকার বা সাউথ আমেরিকার বিভিন্ন, আর্জেন্টিনা, ব্রাজিলের অফিসাররা ছিল আমার আন্ডারে, আমি তাদের লিড করেছি। বাট আলহামদুলিল্লাহ আই ওয়াজ সাকসেসফুল। নির্বাচনে আমাদের প্রপার মিশন অ্যাচিভ হয়েছে। স্টুডেন্ট লিডারশিপ, যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুট, তারপর চিটগাং ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন ধরনের ক্যাডেট কলেজ বা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ওখানে জুনিয়র স্টুডেন্টদের স্ল্যাশ পড়া, আমি যেটা দেখিয়েছিলাম, আমি যদি আবারও ওদিকে যাই, এখানে এই ছবিটা দেখলে, এই ছবিটা দেখা যাচ্ছে ওই যে সবচেয়ে বামে স্টুডেন্ট লিডারশিপ, একটা ছেলে প্রিফেক্ট, সেনা প্রধানের পাশেই একজন প্রিফেক্ট বসে আছেন। এরকম লিডারশিপ আছে।
তো যাই হোক, ওকে, আচ্ছা, একটা হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ, যেটা আমি বলেছিলাম এই সম্বন্ধে আরেকটু এখানে আপনাদের করলাম। সিচুয়েশনাল লিডারশিপ হচ্ছে পরিস্থিতি বুঝে, ওই যে বললাম একটা পরিস্থিতি হয়েছে, একটা সমস্যা হয়েছে, সেখানে সবাই মিলে এই লিডারশিপ চর্চা করতে পারবেন আপনাদের যদি সেই অ্যাবিলিটি বা থাকে। আবার এখানে আমি আরেকটা বলছি যে আপনার ন্যাচারাল লার্নিং, লিডারশিপের একটা হচ্ছে ন্যাচারালি গ্রুমে আপ হয়, যাদের লিডারশিপ শেখার কিছু নাই। আপনি একটা গ্রামে নিভৃত পাহাড়ে ওই যে হেডম্যান কারবারি, এরা কেমনে হয়? এরা জন্ম নিয়েছে, এরা কোনো রকম ট্রেন্ড পায় না, তারা পরিস্থিতি দেখে ভূমিকা। আফ্রিকা আমি বিভিন্ন নিভৃত জায়গায় দেখেছি, ওখানেও কিন্তু এক লিডার আছে যারা ভালো কথা বলতে পারে না, যাদের আমরা বলি যে হুতু প্রজাতি কিংবা গেরে বা এরকম জোলা, এদের বিভিন্ন ধরনের এথনিক নাম আছে, কিন্তু তারাও লিডারশিপ, তার একজনের কথা কিন্তু ঠিকই শুনে। এই যে পশু পাখি যেমন একজন দেখবেন যে বনের রাজা বলে, ওই টাইপ, আমি এখানে এগুলো বর্ণনা করছি না, ওখানে সবকিছু ন্যাচারালি শিখে অ্যান্ড দে বিকেম দ্য লিডার, মানে ওখানে ন্যাচারালি অ্যাক্ট ন্যাচারালি করছে, তারা ওদের সাথে ন্যাচারালি থাকছে অন্যান্য সবার। তো এই বিষয়গুলো হচ্ছে সেরকম লিডারশিপ। তো এটা নিয়ে আর বেশি আলোচনা দরকার নেই। এবার আসেন যে আমরা কি কি কোয়ালিটি হওয়া দরকার, কোয়ালিটি টু বি এ গুড লিডার্স। এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোয়ালিটি দেয়া আছে। ক্যান এনিওয়ান রিড ফ্রম দ্য ফার্স্ট ফিউ? প্লিজ আমাকে হেল্প করেন, আমি তো অনেকক্ষণ বললাম, এখন আপনাদের থেকে একটু শুনি। জাস্ট কোয়ালিটি টু বি এ গুড লিডার, অথবা লিডারশিপ কোয়ালিটিস, যে গুড লিডার হওয়ার জন্য। Sir, a good personality, হ্যাঁ, then character, honesty, justice and judgment, physically fit, mentally sound, truthfulness, command voice, responsible and professional, visionary, brave and courage, mentoring capability, motivating and counseling ability, firm and flexible, honor and respectful, smile and lovable. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবগুলোই পড়েছেন, তো সবগুলো সেলফ এক্সপ্লেনেটরি। তো আমি দু একটা জিনিস বলি, পার্সোনালিটি গুড হোক কেন, একজন ব্যাড পার্সোনালিটির উপর কেউ ট্রাস্ট করবে না, যে দেখবে কথা কাজে মিল নেই, যে মানুষকে খুব হ্যারাস করে, যে সুন্দর করে কথা বলতে পারে না, তার প্রতি সেই পার্সোনালিটি দেখা যায় তার ড্রেস গেট আপ, এখানে বুতাম খোলা বুতাম ছেঁড়া, চুল চুল শুভস্ক, তাকে সবাই সেভাবে গ্রহণ করবে না। তো আমাদের যদি মানুষকে সেভাবে করতে হয়, একটা পার্সোনালিটি, গুড পার্সোনালিটি, কথা কাজে মিল থাকতে হবে, মোটিভেটিভ কথা বলতে হবে, ক্যারেক্টার চরিত্র ভালো হতে হবে। সবাইকে বলছে সিগারেট খায়, সে নিজেই সিগারেট খায়, সবাইকে বলে এটা করো না, সে নিজেই এটা করে, তাহলে হবে না। তার ক্যারেক্টারে অনেস্টি থাকতে হবে, সে ঘুষ খাচ্ছে না, সবাই ঘুষ খেতে, সে নিজেই ঘুষ খাচ্ছে, সে এরকম একটা ইল্লিগাল বা অসৌজন্যমূলক আচরণ করতে মানা করছে, সে নিজেই করছে, এটা হবে না। তার মধ্যে সততা থাকতে হবে, অনেস্টিও থাকতে হবে। আচ্ছা, জাস্টিস এন্ড জাজমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? খুব কাছাকাছি কিন্তু। Justice is the result, sir. ওকে, আর জাজমেন্ট ইজ দ্য প্রসিজার। Judgment is the procedure, sir. প্রসিজার হলো আমরা একটা জিনিস জাজ করার, জাস্টিস তো হচ্ছে আলটিমেটলি তার উপরে জাস্টিস করা হলো বা ইনজাস্টিস করা হলো, মানে ফলাফলটা, ভার্ডিক্টটা। আর জাজমেন্ট অনেক সে সিচুয়েশন জাজমেন্ট করে, পার্সোনালিটি, তার অপোনেন্ট বা সে একটা জায়গায় যাচ্ছে তার টিম নিয়ে, এই জায়গাটাকে নিরাপদ, এখানে সাপ ব্যাং এসে আমাদের হামলা করতে পারে, মানে বড় এখানে বা এনিমি দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, বা এখানে গুন্ডা পান্ডা আছে, বা এখানে বড় বাঘটাক আমাদের খেয়ে ফেলবে, সেই জাজমেন্ট করার থাকতে হবে। আমরা কত দূর যাবো, এত দূর কি আমরা হেঁটে যেতে পারবো না? গাড়ি দরকার। আমরা কি অন্ধকারে গেলে কি এখন হঠাৎ করে ঠান্ডার হয়ে আমরা এই খোলা মাঠে মারা যেতে পারবো? সেই লিডারশিপ, তার যে আন্ডার কমান্ড, তাদের সমস্ত নিরাপত্তা জাজ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, এবং সে খুব প্রচন্ড যে কোনো ব্যাপারে সঠিক বিচার করবে, যে কোনো ব্যাপারে সে নিজের সাথে অন্যদের মিলালে। তো এই জাস্টিসটাও প্রপার হতে হবে, তার জাজমেন্ট পাওয়ারটাও প্রপার থাকতে হবে। ওকে, দেন মেন্টালি সাউন্ড, ফিজিক্যালি ফিট। তো ফিজিক্যালি ফিট হওয়ার অনেক কারণ আছে। যদি চোখে না দেখতে পারে, না দৌড়াইতে পারে, না বলতে পারে, না শুনতে পারে, তাহলে, কারণ এখানে একটা মজার কথা বলি, ফিজিক্যাল ফিটনেসের ইয়েটা হচ্ছে আমরা এই যে আমার কথা অনেকে শুনছেন, শুনে আপনারা 10% বুঝবেন, লিসনিং আর অ্যাসিমিলেশন অ্যাবিলিটি। দেখছেন যে স্লাইড গুলা,
এটা বুঝবে 20%। আর যখন নিজের এই লিডারশিপ এটা অন গ্রাউন্ডে যে প্র্যাকটিস করুন, হাতে কলমে, বা একটা অঙ্কের কথা ধরুন, বা আপনি একটা কিছু বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 70% অ্যাসিমিলেশন হবে টাচ বা ফিজিক্যালি জিনিসটা করে। আপনি শুনলেন অনেক কিছু, গান গাওয়া, হ্যাঁ গানের কথা, গান গেলে ভালো হয়, গান দেখলেন কেউ গাচ্ছে, কিছু শুনলেন। আর যখন নিজে করবেন, শিখবেন, তখন আপনার শেখা হবে সুইমিং, হর্স রাইডিং, হোয়াট এভার, যে কোনো কিছু, লিডারশিপ কোয়ালিটি অলসো, যে আপনি যখন নিজে প্র্যাকটিস করুন, দ্যাট টাইম আপনি এটা 70%। সেই জন্য আপনার এই বিষয়টা খুব দরকার, যে ফিজিক্যাল ফিট হওয়া, যে আপনি শুনছেন, দেখছেন, বলছেন, সবকিছু আপনার থাকার দরকার। আচ্ছা, মেন্টালি সাউন্ড মানে ভালো একটা মানসিকতা হতে হবে, এবং অনেকে খুব উগ্র মেজাজের থাকে, অন্যরকম মেজাজে অনেক মোটিভেটেড থাকে। সহজ সরল হতে হবে, মানে আপনি একদম এই ব্যাপারে কোনো বায়াসড হবেন না। আপনি আন্ডার কমান্ড, আপনার ছাত্র, আপনার এমপ্লয়ি, বিজনেসের অনেক মেন্টালিটি থেকে, অনেক সোসাইটি থেকে অনেক উপরে নিয়ে যায়, সেখানে আপনাকে সবাই সাথে একটা ভালো মেন্টালিটি দেখাতে হবে। ট্রুথফুলনেস, ওই অনেস্টির সাথে কাছাকাছি। কমান্ড ভয়েস, অর্থাৎ লিডারদের ভয়েস কিন্তু মিনমিনে হয়ে চলে, লিডারদের ভয়েস হতে হবে একদম প্রপার। দেখো, আমি তোমাদের এই আদেশ দিচ্ছি, এটা করো। আমরা বঙ্গবন্ধুর ভাষণের কথা দেখেছি, বা অন্যান্য লিডারশিপের ভাষণও আমরা শুনেছি, দেখেছি, বা আমাদের মিলিটারি লিডাররা যখন বলেন, তারা বা যে কোনো একটা সিইও, আমি অনেক সিইও বা অনেক এমডি, চেয়ারম্যান আমাদের বিবিএর ক্লাসে বা ইয়েতে এসে আমাদের ওখানে যে লেকচার দিয়ে গেছেন, সেমিনার ইয়েতে, ওনারা যখন ভয়েসটা হতে হবে কমান্ড ভয়েস। মানে ভয়েসটা যদি খুব শোনা যায় না, বা অনেক আঞ্চলিকতা দুষ্ট, বা তখন কিন্তু মানুষের উৎসাহ হারিয়ে ফেলে। আমি যদি অনেক বক বক করছি বা বলছি, হয়তো আমার এর মধ্যে অনেক সীমাবদ্ধতা, কিন্তু তারপরেও সেটা যদি কিছু সুন্দর তথ্যগত হয়, মানুষকে উৎসাহমূলক হয়, মেন্টরিং হয়, সেটা সবাই শুনবে। সেই জন্য ভয়েসটা প্রপার হতে হবে, একজন লিডারের ভয়েসের মতো হতে হবে। রেসপন্সিবল অ্যান্ড প্রফেশনাল, সে খুব রেসপন্সিবল হবে, যে কোনো কাজে কর্মে খুব দায়িত্বশীল হতে হবে, এবং খুব পেশাদার হতে হবে। এখানে পেশাদার বলতে অনেক কিছু, সঠিক সময় আসা, সঠিকভাবে জিনিসটাকে সমাধা করা, এক্সিকিউশন করা, এটা হচ্ছে প্রফেশনালিজমের একটা। ভিশনারি হতে হবে, যে ফরসাইটনেস, আগে থেকে জানতে হবে যে সামনে কি আছে। এই যে আমি আসলাম, এখন সামনে যে আমি আর জাজ করতে পারলাম না, সামনে একটা বিশাল আমাদের একটা বড় ব্রিজ কাটা, আমরা অনেক 100 মাইল হেঁটে আসলাম, 100 মাইল যদি আমি আগে থেকে গুগলে দেখতাম, বা খবর রাখতাম, বা একটু টেলিফোন করে জানতো রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, আমি 100 কিলোমিটার যে দেখে আবার 100 ঘুরে আসতো। দ্যাট ইজ নট এ ফরসাইটনেস বা ভিশনারি লিডারশিপের কোনো পরিচয়। ব্রেভ অ্যান্ড কারেজ, সাহসও হতে হবে, তার মধ্যে প্রচন্ড একটা দুঃসাহসিক একটা মনোভাব থাকতে হবে। সে এমনি একটা হচ্ছে কারেজ, হচ্ছে তার মেন্টাল কারেজ, ফিজিক্যাল কারেজ, আর সে একটা যে কোনো কিছু সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া। সে খুব সাহসী, কিন্তু সাহসিকতাটা সে দেখালো না, ব্রেভারিটা দেখালো, তাহলে হবে না। তারপর মেন্টরিং ক্যাপাসিটি, এগুলো থাকতে হবে, মেন্টর করা, মোটিভেটিং, কাউন্সিলিং থাকতে হবে। ফার্ম এন্ড ফ্লেক্সি, এটা খুব মজার। ফার্ম বলছে শক্ত দৃঢ়, আবার বলছে খুব নরম। এটা কেউ বলেন তো, এই দুইটা কেন বললাম? একই একই ভিন্ন চরিত্র, কখন কোনটা লাগবে? কখন ফার্ম হতে হবে, কখন ফ্লেক্সিবল? স্যার আমি বলবো, প্লিজ, এনিওয়ান ক্যান সে, আর ইউ ক্যান টেল যে ফার্মটা কেন বলছি, আবার ফ্লেক্সিবল কেন বলছি। ফ্লেক্সিবল আর ফার্ম হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে লিডারশিপ, একজনের লিডার হিসেবে লিডারশিপের ক্ষেত্রে তাকে ডেডলাইনের ভিতরে একটা কাজ কমপ্লিট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে যে ডেডলাইন ছাড়াও অনেক সময় দেখা যায় যে সবার মতামত নিয়ে কাজটা করতে হয়। তো যখন আমি একটা কাজ করাচ্ছি, বা আমার আন্ডারে যারা আছে তারা যখন কাজটা করবে, সবার মতামতটা যখন আমি নেব, তখন আমাকে ফ্লেক্সিবল হতে হবে সবার মতামতে গুরুত্ব দিতে গেলে। আবার যখন আমি ডেডলাইনের মধ্যে একটা কাজ কমপ্লিট করতে যাব, তখন যদি আমার আন্ডারে যারা আছে তারা যদি খুব বেশি তারা জোর দিয়ে কাজটা না করে, সেক্ষেত্রে আমাকে একটু মানে হার্ড হতে হবে এখানে, যাতে কাজটা কমপ্লিট হয়, আই থিংক। ওকে, গুড। তো হ্যাঁ, সেটাই, ভেরি গুড, আপনি সুন্দর করে বলছেন। আমার কথা, কাজের জন্য আমাকে ফার্ম হতে, কষ্ট লাগবে বা পারতেছে না তার ছেড়ে দিই, তারপরে সবাইকে মোটিভেট করে যুদ্ধ বলি, অনেক দূর হেঁটে যাওয়া বলি, অনেক দূর একটা প্রোডাকশন বা একটা কোম্পানিকে দাঁড় করানোর জন্য কষ্ট করতে হবে। প্রাথমিক অবস্থায় সবাইকে ধরে রাখতে হবে, ইন্ডিউরেন্স তাদের বুঝে ওইখানে ফার্ম থাকতে হবে। আদেশ দিয়েছে আমি 2 দিনের মধ্যে করবো, 2 দিন করবো, টাইম লাইনটা ধরে রাখবো, এই রিসোর্স আছে আর নাই কিছু, এইগুলো দিয়ে করতে হবে। আমার কোদাল বা যা আছে এইগুলো দিয়েই আমাকে করতে হবে, আমার টাকাও নাই, ফান্ডও নেই, এই ফান্ডের মধ্যেই করতে হবে। তো দ্যাট ইজ দ্য ভেরি ফার্মনেস, বা একটু রিজিডিটি। আমার রিজিডিটি খারাপ শুনে আমরা ফার্মনেস বলি, যে আমার মেন্টালি আমি খুব ফার্ম। আর যখন ফ্লেক্সিবল কোথায়, যে সবার কথা বা সবার এক একজনের মতামত নেওয়া, সে একগুয়েমি লিডার হলে হবে না,
সবার কথা নিয়ে অনেক কিছু জানা যাবে, কারণ একটা মানুষের হয়তো সে লিড করছে না, সবার ইনপুট নিয়ে দেন হি উইল গিভ এ ডিসিশন, কালেকটিভ ডিসিশন। তার ডিসিশন মেকিংটা হবে খুব স্ট্রং অ্যান্ড প্রপার, সেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে আর কি। অনার রেসপেক্টফুল, এটা সেলফ এক্সপ্রেশন, স্মাইল অ্যান্ড লাভফুল, সবসময় একটা গুড ইয়েতে থাকবে, যাতে সবাই একটা স্মাইল, যে এখানে দেখেন আমার ছবিটা আমি হেসে আছি, আগের আমাদের একজন সিনিয়র মিলিটারি লিডার উনিও হাসছেন, ওনার পাশে আরেকজন, দুইজন চিফের ছবি ওখানে দেখা যাচ্ছে, দুজনই হাসছেন। তো হাসি থাকতে হবে, যাতে হাসির মাধ্যমে এবং ভালোবাসা আনন্দের মাধ্যমে সবাই ইয়ে করতে। নেক্সট আসছে লিডারশিপ ম্যানেজমেন্ট রোডম্যাপ, এটা হচ্ছে আর কোয়ালিটি ট্রেটস। কোয়ালিটি এখানে বলছে জাজমেন্ট, জাজমেন্ট একটা ছবির মাধ্যমে আমরা দেখাচ্ছি, যে এখানে দেখেন যে এখানে ক্রিকেট খেলার মধ্যে কি কি রুল হবে সেটার ব্যাপারে বলেছে, জাজমেন্ট দিচ্ছে যে এরকম এরকম হবে। তারপর এখানে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, রিওয়ার্ডের ছবি দেখাচ্ছে, তাদের যেমন এখানে খেলাধুলায় ছেলেরা খেলে জিতেছে, তাদের রিওয়ার্ড দিচ্ছে, উৎসাহ দিচ্ছে লিডার হিসেবে। এখানে ওদেরও টিম লিডার আছে জুনিয়র, আমার প্রিন্সিপাল হিসেবে আমিও তাদের সামনে ইয়ে করছি। আবার এখানে পানিশমেন্ট, লাইক যে কেউ ভুল করেছে, এখানে একটা বিচার হচ্ছে, আমি যেন দেখাচ্ছি না খুব ইয়ে থেকে, আমি একদম খুব আঙুল উঁচু করে দেখাচ্ছি যে বি কারেক্ট, আদারওয়াইজ ইউ উইল বি, এমনি নর্মাল ওয়ার্নিং বা ছোট পানিশমেন্ট দেওয়া হচ্ছে, বাট তাকে আবার ওয়ার্ন করা হচ্ছে যে বি ওকে অর ইউ উইল বি মোর ট্যাক্সিং কিছু তোমার উপরে আসতেছে। তারপর আরেকটা ছবি দেখেন, এখানে আমরা একটু লাইট হই, এই ছবি দেখে কি বুঝতেছেন বলেন অনেকে, যেমন এখানে লিডারশিপ কোয়ালিটি দেখাচ্ছে, পার্ট অফ দ্য টিম। আমি দেখেন ওই আইভরি কোস্টে গিয়েছিলাম, ওইখানে সব ছোট ছোট ছেলেরা স্কুলে ছিল, ওদের একটা সাইকেল আনছে, আমি সাইকেল চালালাম, ওরা বলে ঠিক আছে আমরা সবাই ছবি তুলবো, ওদের সাথে হয়ে সবগুলাকে নিয়ে একটা ছবি তুললাম ওর সাইকেলেই। তো তারপরে সেট এক্সাম্পল, আমি ওদের সাথে খেলে বাস্কেট করে দেখালাম যে দেখো এইভাবে মারলে তোমরা ইজি বাস্কেট করতে পারবা। ওদের বড়রা খেলে, ওরা ওইটা বাস্কেট কিছু পারছিল তা আমি দেখালাম। তারপর এই যে আমার পুরা বিভিন্ন ব্যাচের সাথে আমি একটা ছবি, ওদের মেন্টরিং ট্রেনিং বা তাদের আমাদের ফলোয়ার, এডুকেশন ফলোয়ার। তারপর আমি এনকারেজমেন্ট করছি যে ও ফার্স্ট হয়েছে, ও ছবিটা সবাইকে দেখাচ্ছি যে ও বেস্ট একটা ছবি এঁকেছে, এরকম আমাদের সশস্ত্র বাহিনী দিবস বা এরকম একটা সেরিমনিয়াল প্রোগ্রামে। তো এনকারেজমেন্ট করতে হবে। এখন আসি আমরা লিডারশিপ ট্রেটস অ্যান্ড ইন্ডিকেটর, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা সবাই একটু শুনেন। নো ইয়োর সেলফ, একজন লিডারকে, সবাই শুনতে পাচ্ছেন? একটু যদি রেসপন্ড করেন। ইয়েস স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, একজন যে কোনো ফিমেল কেউ থাকলে একটু আমাকে প্রথম পয়েন্টটা পড়ে বলেন। নো ইয়োর সেলফ বলতে একজন লিডার নিজের কি জানবে, হোয়াট এ লিডার শুড নো অফ ট্রেটস, হচ্ছে তার আচরণ বা তার এই একটা লিডারশিপ তার ভিতরে আছে ইন্ডিকেট করবে এই বিষয়গুলা। আর ট্রেটস হচ্ছে সে একটা তার যে কোয়ালিটি গুলো এক্সারসাইজ করবে কেমনে, সেই বিষয়টা, বা সে এই বিষয়টা আত্মস্থ করার জন্য তার কি করা উচিত একজন লিডারশিপ, সেই বিষয়টা। ওকে, আমি বলছি অনেক রাত হয়ে যাচ্ছে, আমি সময় তাদের প্রায় শেষের দিকে, আর কয়েকটা স্লাইড আছে। নো ইয়োর সেলফ মানে একজন লিডার তার নিজস্ব সমস্ত ক্ষমতা জানবে। কি ক্ষমতা? তার যোগ্যতা অযোগ্যতা সব, তার স্ট্রেংথ, উইকনেস, লিমিটেশন, ক্যাপাবিলিটি সব জানবে। কারণ সে যদি নিজেকে না জানে, সে প্ল্যান করবে কেমনে, সে তার কোথায় অসুস্থতা, কোথায় তার শক্তি আছে, কোথায় তার জ্ঞান আছে। এই জন্য লিডার শুড নো হিমসেলফ ফুললি, তার সমস্ত কিছু, যে আমার গলায় এখন ব্যথা, আমি উচ্চ স্বরে কথা বলতে পারবো না, বা আমার গায়ে শক্তি নেই, আমি এখন বেশি দৌড়াইতে পারবো না, বা আমার অত টাকা নাই যে আমি এতগুলা মানুষকে এখন খাওয়া টাওয়া দিয়ে আমি সামনে একটা বিশাল কিছু করবো। সবকিছু তার প্ল্যান করতে হবে, তার মনিটারি, তার ফিজিক্যাল, তার মেন্টাল, তার সোশ্যাল, কি ক্যাপাবিলিটি এন্ড স্ট্রেংথ উইকনেস আছে। নো ইয়োর মেন, অর্থাৎ ফলোয়ার্স যারা আছে তাদের সম্বন্ধে জানতে হবে। আমি একটা ক্লাস নিচ্ছি আপনাদের, আমি ইংলিশে কথা বলছি, এখানে যদি দেখেন ক্লাস 1 বা আরো ছোট থাকে যে ইংলিশে ভালো বোঝে, আমি সেই বাচ্চা একটা বসে যদি লিডারশিপ নিই, এটা কি ঠিক হবে? আমি বুঝবো যে আমার যারা অধীনস্থ বা যারা শুনছেন, আমি আজকে টিচার, একজন ছাত্র শুনছেন, যাতে সবার একটা একই প্ল্যাটফর্ম, তার ক্যাপাবিলিটি আমি জানবো। আমি এখন ক্লাস 3-4 যদি ইন্টারমিডিয়েট অঙ্ক করাই হবে না, তাদের লেভেলটা বুঝতে হবে। আবার ইন্টারমিডিয়েট কাছে যদি 3-4 গল্প করে ওদের তো ভালো লাগবে, হয়তো একদিন একটা চুটকি শুনতে হবে, কিন্তু যদি ওই একই টাইপের লাইনে পড়াই, ওই রকম করে আমি দাঁড়াই ওইভাবে বলি হবে না। ভার্সিটিতে যে ভার্সিটি স্টাইলে বলতে হবে। সো আন্ডার কমান্ডের ক্যাপাবিলিটি, উইকনেস সব জানতে হবে, যে আমি তাদের যে কাজ দিব ওরা কি এইটা পারবে। ইয়াং ছেলেদের আমি বড়দের কোনো কাজ দিলে হবে না, আবার বড়দের ছোট বাচ্চাদের কাছে সেটা সঠিক হবে না। সিক রেসপন্সিবিলিটি, মানে কাজ নিতে হবে। আমি নিজেকে জানলাম, আমার যারা অধীন তাদের জানলাম, কিন্তু আমি কাজ করলাম না, বসে থাকলাম ঘরে, কথা বললাম না, আমি মানে অ্যাকশন করলাম না, তাহলে হবে না। এই জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং
রেসপন্সিবিলিটি নিয়ে যদি ভুল ভ্রান্তি হয় সেটা দায়ভারও নিতে হবে। সিক রেসপন্সিবিলিটি অ্যান্ড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ওয়ার্ক। সরি, আমি স্লাইডটা দিইনি, আমি বলছিলাম তো এটা সিক রেসপন্সিবিলিটি অ্যান্ড তারপরেরটা হচ্ছে সেট পার্সোনাল এক্সাম্পল। ওই যে আমি দেখাচ্ছিলাম যে ওদের সাথে আমি খেলছিলাম, খেলে ওদের দেখাই দিতে হবে। আমরা মিলিটারিতে বলি যে একজন লিডার ভালো ফায়ারার হতে, ভালো ঘোড়া চালাতে, ভালো সোর্ড ড্রিল করতে জানতে হবে, যাতে সে জুনিয়রদের দেখাতে পারে যে আমি এই ভালো ফুটবল খেলে তোমাদের আমি প্রশিক্ষণ দিচ্ছি বা তোমাদের আমি লিডিং দিচ্ছি, তাহলে তো ওরা মানবে। আমি অনেক ফুটবল নিয়ে কথা বলবো কিন্তু আমি একটা বলে কিক মারতে পারি না, তাহলে ওরা আমার প্রতি আস্থাভাজন হবে না। সেরকম, বা আমি অনেক ফায়ারিং নিয়ে কথা বলছি, কারেক্ট হোল্ড, কারেক্ট এইম, কারেক্ট ট্রিগার কন্ট্রোল। ওই যে আপনাদের ক্যামেরার ক্লাস হয়েছে, ক্যামেরার ক্লাসে কিন্তু ছবি তোলার ক্লাসে ওইটা একটা আমি ভেবেছিলাম বলবো যে কারেক্ট হোল্ড ক্যামেরার, কারেক্ট ফোকাস বা কারেক্ট এইম অ্যান্ড কারেক্ট ট্রিগার কন্ট্রোল, শাটার কন্ট্রোল, বা আমি যখন যেটা প্রেস করছি সঠিকভাবে ফোকাস করার পর, এই তিনটার মতো সঠিক হলে তখন ভালো ফায়ার হয়, সেটা টার্গেটে যে লাগে। তো সেই এক্সাম্পল গুলো দেখাতে হবে। লিড ফ্রম দ্য ফ্রন্ট, নট ফ্রম দ্য ব্যাক, নট বিকাম এ ফলোয়ার্স, ইউ শুড লিড। লিডার সবসময় লিড করবে, কখনো পিছনে থাকবে না, পিছন থেকে ওরা যাও এরকম না। অনেক ক্ষেত্রে প্রসঙ্গত সবার শেষে নামে যখন একটা জাহাজ ডুবে যাচ্ছে বা প্লেন ক্র্যাশ, সেটা ভিন্ন ইস্যু, সিচুয়েশনাল, বাট অলওয়েজ লিডার লিড করবে, দেখাই দিবে। আমাদের হিল ট্র্যাক্সে আমরা যখন প্যাট্রোলিং করতাম শান্তি বাহিনীর বিরুদ্ধে, তখন কাউন্টার তখন অলওয়েজ সেকেন্ড ম্যান থাকতে হচ্ছে প্যাট্রোল লিডার বা স্কাউট 1-2, যে কোনো একটা। আমরা যখন লেফটেন্যান্ট সেকেন্ড, আমরা যখন অপারেশন দাবানল, অপারেশন উত্তর, পাঞ্চিং টাইগার এগুলো করেছি, তখন আমরা সবসময় লিডিং এ থাকতাম। আর বি উইথ দ্য টিম, সবসময় টিমের সাথে থাকে। এগুলো হলো লিডারশিপ ইন্ডিকেটর, বা এগুলো তার চর্চা, তার আচরণ, তার একজন লিডারশিপ যে সেটা ইন্ডিকেট করবে। সে যদি বি উইথ দ্য টিম না থাকে, সে আরেক জায়গায় বসে থাকলো আর তার টিম এক জায়গায় যে হারাই গেল, কি হলো, তাহলে লিডারশিপ সে লিড করলো না। সে লিডারশিপ ফ্রন্টেও নাই, সে তাদের সাথেই নেই, একদম পিছনে বসে বসে চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, তাহলে সে লিডার না। ওকে, সে রেসপন্সিবিলিটি না, তাহলে সে লিডার না। সে পার্সোনাল এক্সাম্পল দেখাতে পারলো না, অনেকদিন চেষ্টা করে, সে লিডে, তাহলে সে লিডার না, সে একটা লেড, বা সে একটা মেম্বার, আননেসেসারি মেম্বার আই শুড সে। যে লিড করবে তার সেই লিডারশিপ যোগ্যতা থাকতে হবে, বলা কাজে মিল থাকতে হবে। ওকে, so these are the indicators or traits of the leadership. এখন how to resolve the leadership, একটু আমার উলট পালট হয়ে গেছে। এটার পরে একটা স্লাইড চলে আসছে, লিডারশিপ চ্যালেঞ্জে যান। আপনার পরে ওইটা রিজলভটা আগে চলে আসছে, আমি জন্য একটু ইয়ে করছিলাম। লিডারশিপ চ্যালেঞ্জে যান, এটা আপনার 18 নম্বর স্লাইডে লিডারশিপ চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি। অনেক ধরনের চ্যালেঞ্জ, ন্যাচারাল চ্যালেঞ্জ, আর্টিফিশিয়াল বা টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, ম্যানমেড চ্যালেঞ্জ ইনফ্লুয়েন্স বাই দ্য সিচুয়েশন, অর্গানাইজেশন অফ প্রফেশনাল চ্যালেঞ্জ, সেলফ জেনারেটিং চ্যালেঞ্জ। তো ন্যাচারাল চ্যালেঞ্জ হচ্ছে ন্যাচারালি যেটা আসে, ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল যে বা যে কোনো ভাবে, বা আপনি নিজেও ন্যাচারালি সিক হয়ে গেলেন, বা ন্যাচারালি কোনো একটা রোগ বালা এসে আমার অনেকগুলো আন্ডার কমান্ডকে এফেক্ট করলো, আমার উৎপাদন ক্ষমতা কমে গেল, আমার যুদ্ধ ক্যাপাবিলিটি কমে গেল, আমার লিডারশিপ ইনফ্লুয়েন্স কমে গেল। আর্টিফিশিয়াল হচ্ছে টেকনোলজিক্যাল বিষয়গুলো দিয়ে, এগুলো সব সেলফ এক্সটেন্ড। লাস্টেরটা হচ্ছে সেলফ জেনারেটেড চ্যালেঞ্জ, যেটা আমি নিজে জেনারেট করছি। সেটা কি? সেটা হচ্ছে আমার ভুল ডিসিশন, আমার স্বাস্থ্যগত, চোখের কোনো সমস্যা, চিন্তার সমস্যা, আমার ফ্যামিলিগত সমস্যা, আমার ফ্যামিলির একটা কোনো ঝামেলা, বেগম সাহেবের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি সেটার ইনফ্লুয়েন্সটা আমার আন্ডার কমান্ডের উপরে নিচ্ছি, বা পড়ানোর ক্ষেত্রে আমি ছাত্রীদের বকা দিচ্ছি কারণ আমি ঝগড়া করে আসছি বাসায়। এরকম মানে ব্যক্তিগত ইয়েগুলা যাই হোক, এগুলো হচ্ছে ওই ধরনের চ্যালেঞ্জ। আর সরি, কোথায় গেলাম, চ্যালেঞ্জগুলা এগুলোর আবার আমি পরে একটু লিখেছি। যেমন ন্যাচারাল চ্যালেঞ্জের ক্ষেত্রে আবার লিখেছি ওই যে ডিজাস্টার ইত্যাদি, এগুলো গোটা বললাম। ম্যানমেডটাও বললাম। ম্যানমেড চ্যালেঞ্জ হচ্ছে পলিসি, মনিটারি, ফ্রড, এগুলো মানুষ চ্যালেঞ্জ সৃষ্টি করে দেয়। যে পলিসি উপরের আমার কোম্পানি আছে, বা আমি যে ভার্সিটির উপর ইউজিসি, সেখান থেকে একটা কঠিন একটা চ্যালেঞ্জিং একটা পলিসি দিয়ে দিল, বা মনিটারি আমার হঠাৎ করে ক্যাপাবিলিটি ফল করলো, এগুলো আমাকে এফেক্ট করে। কেউ ফ্রড করলো, চ্যালেঞ্জ করবে সিচুয়েশন, এটা পলিউশন হতে পারে, করাপশন হতে পারে, মিসফরচুন হতে পারে, লাক, ওয়েদার, এগুলো হচ্ছে
ইনফ্লুয়েন্স বাই সিচুয়েশনাল চ্যালেঞ্জেস। তো এগুলোও আসবে একজন লিডারশিপের জন্য, এগুলো চ্যালেঞ্জ। আরো আছে লাস্টে আমি দুইটা একটু চ্যালেঞ্জগুলো একটু মজার। লিডারশিপ চ্যালেঞ্জ, অর্গানাইজেশনাল প্রফেশনাল চ্যালেঞ্জ। যেমন বিজনেস লিডারের ক্ষেত্রে কি হচ্ছে, বিগ বস বা এমপ্লয়ি বা কলিগ থেকে কিছু আসলো, বিগ বস একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমাকে এইটার মধ্যে এই টার্গেট হাসিল করতে হবে, বা তোমাকে আমি এই ডাউনগ্রেড করে দিলাম, বা তোমাকে আমি এই সংকুচিত করে কম টাকা দিলাম, লোকজন সরাই ফেললাম কিছু, বা তোমার আওতা কাজে কমাই দিলাম, সিও কে বললো, চিফ অপারেশন বা চিফ এক্সিকিউটিভ অফিসারকে বললো, তখন সেইটা তার জন্য, বা তার জুনিয়র এমপ্লয়ির হঠাৎ করে তাইরে নাইরে করে বা মিছিল শুরু করলো, ভাঙচুর শুরু করলো, সে এটা ওই লিডারশিপ বা সিইও বা এমডির জন্য বিশাল চ্যালেঞ্জ। বা কলিগ, কলিগ বললো আমি, তুমি সিইও হয়েছো, আমাকে সিইও গ্রি দাও না, দাঁড়াও আমি তোমাকে, সে একটা ষড়যন্ত্র করে উল্টাপাল্টা কিছু করলো। বা প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন চেইন হঠাৎ করে ভেঙে গেল। আমরা জানি প্রোডাকশনের 5টা বড় বড় জিনিস, একটা র মেটেরিয়াল, ক্যাপিটাল, ইন্ডাস্ট্রি বা মেশিনারিজ, তারপর ক্যাপিটাল মানে মূলধন, আর লাস্টে আসবে লেবার বা শ্রম, অ্যান্ড অর্গানাইজ বা এন্টারপ্রেনারশিপ। তো ওই প্রোডাকশন যেগুলো চেন ভেঙে গেল বা সমস্যা, তখন এটা চ্যালেঞ্জ। ম্যানেজমেন্টও তাই, ম্যানেজমেন্টের অস্থিরতা বা ঝামেলা হলো। মার্কেটিং, প্রোডাক্ট হলো, প্রোডাক্টটা মার্কেটিং করতে যা বিভিন্ন চ্যালেঞ্জ হলো, যে আমার আগে আরেকজন মার্কেটিং করে ফেলবে, বা আমার সেভাবে আমার অ্যাডভার্টাইজমেন্ট, বা আমি একটা রুটি বানালাম, রুটি বানায় পাওয়া রুটি যথাসময় নেওয়ার আগে এটা পচে গেল, বা এত দূরে নিয়ে যাচ্ছি ওখানে দেখা যায় লোক আগে আরো 5টা রুটি পেয়ে গেছে, আমার রুটি কেনা হচ্ছে না, মার্কেটিংটা প্রবলেম। গভর্নমেন্ট পলিসি অনেক সময় হয় যে হ্যাঁ এখন ট্যাক্স ধার্য হচ্ছে, এটা হচ্ছে, এটা বা বাজেটের নতুন কিছু মনিটারি পলিসি আসে, যার কারণে এগুলা ওইসব প্রফেশনাল চ্যালেঞ্জ আসে। আদার বিজনেস পার্টনার, যেমন অন্য পার্টনার আমাকে ডাউন করার জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ দিবে, বা বিজনেস রাইভালরি থাকে, যে এই হক কোম্পানির সাথে কোহিনুর কোম্পানির, কিংবা বসুন্ধরার সাথে আরেক কর্ণফুলী কোম্পানি, এরকম বিভিন্ন ধরনের থাকে, বা বেক্সিমকোর সাথে থাকে অন্যান্য কোম্পানি। তো ওই বিজনেস রাইভালরি থেকে অনেক চ্যালেঞ্জ আসে। আর সেলফ জেনারেল চ্যালেঞ্জ যেগুলো ফ্যামিলি ইস্যু, মেন্টাল ইস্যু, ইগো, এক্সেপশন মানে এক্সপেকটেশন হাই থাকে, অ্যাম্বিশিয়াস থাকে, ইমোশনাল থাকে, অ্যাটাচমেন্ট, কোনো কলিগ বলিগ এদের সাথে বিভিন্ন ধরনের ওলট পালট ব্যক্তিগত যে বিষয়গুলো, এগুলা লিডারশিপ চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। তো এগুলাকে দূর করতে হয় কিভাবে? একটা রোডম্যাপ বা সাজেশন হচ্ছে, আমি খুব সহজ ইয়েতে যাচ্ছি, কি করে এই জিনিসগুলোকে ইয়ে করে, টু মেক ইট এ প্যাশন অ্যান্ড অ্যাড ইউর ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি। মানে এই জিনিসগুলোকে কিভাবে, এমনি তো সরাসরি যে এটা করবা না, এটা করবা, ওগুলো তো আছে। আমি একটু থেমেটিক্যালি বলছি যে তোমার এই ইয়েগুলোকে, ক্রিয়েটিভিটিকে, মানে এই লিডারশিপ এটাকে একটা আর্টে নিয়ে আসো, একটা ইমাজিনেশন নিয়ে আসো, একটা ক্রিয়েটিভিটি, লাইক অ্যান আর্কিটেক্ট যেমন সুন্দর একটা কিছু বানায় সেরকম। তবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইয়োর সব ক্ষেত্রে, মানে সব আমি লিডারশিপের ক্ষেত্রে কমন একটা সাজেশন রোড ম্যাপ দিচ্ছি। লাইক মিলিটারি লিডার, ওরা যে কমান্ড কন্ট্রোল, মিলিটারি লিডারের কমান্ড কন্ট্রোলের এটা কেমনি করে সেটা দেখো, ওদের সুন্দর সুন্দর তরিকা আছে। আমি এখানে বিস্তারিত বললাম না, জাস্ট কিওয়ার্ড ধরিয়ে দিলাম যে মিলিটারি লিডারে যেভাবে কমান্ড কন্ট্রোল করে বিষয়গুলো, কমান্ড যেভাবে বলে এবং জিনিসটাকে কন্ট্রোল করে, সে আদেশ ও নিয়ন্ত্রণটা মিলিটারি লিডারের মতো করো। তারপরে কি বললাম, নেগোসিয়েট অ্যান্ড বার্গেন উইথ দ্য কাউন্টারপার্টস লাইক অ্যান অ্যাম্বাসেডর অর ডিপ্লোম্যাটস। মানে এরা খুব ভালো ডিপ্লোম্যাটিক চাল দিতে পারে যে কোনো, যখন নেগোসিয়েশন করবে কোনো বিজনেস হোক কেউ, তো সেক্ষেত্রে ওই অ্যাম্বাসিডাররা যে টেকনিক ফলো করে সেটা ফলো করতে, ডিপ্লোম্যাটসটা যেটা করে। কেয়ার দ্য এমপ্লয়িজ লাইক প্যারেন্টস। তুমি নিজের আন্ডার কমান্ড বা এমপ্লয়, আমি বিজনেস লিডারের ক্ষেত্রে এটা বলছি, মানে এটাকে ফোকাস করে, দেখো আমার হেডিং আছে বিজনেস লিডার। কেয়ার দ্য এমপ্লয়ি লাইক প্যারেন্টস, তাদের প্যারেন্টাল ভাবেই মনে করো যে ওরা মনে হয় এটা আমার বাবা। এই যে সিইও আসছে, বা তুমি একজন চিফ এক্সিকিউটিভ অপারেশন অফিসার গেছো সামনে, বা ইয়ের একটা ফ্যাক্টরি বা প্রোডাকশন ম্যানেজার, তোমাকে ওরা দেখে বলে যে এই যে আমাদের হি ইজ মাই ফাদার। এই মেন্টালিটি নিয়েই তোমার দিকে তারা কাজ করার মতো ইয়ে করবে, যে হ্যাঁ আমার বাবা আসছে, বাবার কাছে যেন সবাই নিরাপদ, বাবার কাছে সব খুলে বলতে পারে, বাবার নেতৃত্ব যেমন সবাই মেনে নেয়, তোমারও নেতৃত্ব সেভাবে মেনে নিবে। ওকে, নেক্সট আরো দুই একটা পয়েন্ট আছে। ড্রাইভ অ্যান্ড ম্যানুভার দ্য সাপ্লাই চেইন লাইক অ্যান এভিয়েশন পাইলট। তোমার সবকিছু সাপ্লাই চেইন, এটা মিলিটারি হোক, একটা এখানে আমি যদি বিজনেস লিডারশিপ বলছি, তো সেই সাপ্লাই চেইনটা কেমন করতে হবে, ম্যানুভার করতে হবে, কখন এটা ডানে যাবে বামে যাবে। এভিয়েশন পাইলট যেমন প্লেন নিয়ে সুন্দরভাবে টেক অফ করে ল্যান্ড করে, এই দুটো হচ্ছে মূল। ম্যানুভারিং সবচেয়ে কারিশমেটিক দিক হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য পাইলট, হি ইজ অলসো লিডার। সে সুন্দর করে টেক অফ করে ডাউন করে, সে এই সাপ্লাই চেইনটাকেও এক জায়গা থেকে সুন্দর টেক অফ করে আরেক জায়গায় সুন্দর ডাউন করে ডিস্ট্রিবিউট করে, ওর ভেতরে যে মানুষগুলো থাকে তাদের সুন্দরভাবে নিরাপদে টার্মাকে বা এয়ারপোর্টে টার্মিনাল নামিয়ে দেয়, সেরকম ভাবে করতে হবে। মেন্টর দ্য ওয়ার্ক লাইক এ এয়ার ট্রাফিক কন্ট্রোলার
sorry, monitor the work like a air traffic control who calls the guardian angel. তো আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপর থেকে বসে কিন্তু সব মনিটর করে, তো মনিটর করতে হবে খুব সূক্ষ্মভাবে। লিডারের সেই চোখ থাকতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, আমার আন্ডার কমান্ডার কি করছে, আমার বসরা কি দিচ্ছে, সেরকম কিছু মনিটর করবো। এয়ার ট্রাফিক কন্ট্রোল সে কিন্তু সব দেখে, এয়ার ট্রাফিক হিসাব খুব ক্লিয়ার, কোন প্লেন কোথায় আসছে, কত দূর থাকবে, কি ডিস্টেন্সে থাকবে। তো আমি এই জন্য কিওয়ার্ড দিলাম, ওদের যে ক্যারেক্টারিস্টিক গুলো যদি পড়ে তুমি নিজের মধ্যে ইনকালকেট করো, ইউ উইল বি এ গুড লিডার লাইক দেম। আমার বিশ্বাস বোঝা যাচ্ছে, আমি খুব ফাস্ট যাচ্ছি, এগুলো অনেক হিউজ, আমি বেশ কিছু ইস্যুস নিয়ে আসছি, আরো ছিল আমি কাটশট করে এনেছি, এগুলো এক একটার বর্ণনা না, আমি তো কিছু শুধু পয়েন্ট দিয়েছি। সো এই বিষয়গুলো দেখলে লিডারশিপ সম্বন্ধে অনেক জানা যাবে। সেট and execute your business, or এখানে একটু বানান ভুল আছে, বিজনেস স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং লাইক দ্য সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন। ওরা যেমন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন একটা দেওয়ার আগে বহুত কিছু প্ল্যান করে একদম জিনিসটা স্ট্র্যাটেজিটা সেট করে ঠিক সেভাবেই সেট করতে হবে, তাহলে ইউ উইল গেট দ্য থিং প্রপারলি। তো এখন রেকমেন্ডেশন চলে আসি, এটা অলমোস্ট দ্য লাস্ট বাট ওয়ান স্লাইড, প্রবাবলি এটা লাস্ট স্লাইড। সো আগের পয়েন্টগুলো বোঝা গেছে, আমি খুব হারিডলি বললাম যে রোড ম্যাপ কি এই 6টা না 7টা পয়েন্ট, এটা কিন্তু খুব খুব চোক ইস্যু, এটা খুব থেমেটিক্যাল, অনেকেই বুঝবেন আমি জন্য বললাম এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাজ হচ্ছে সব দিক খেয়াল রাখা, একটা প্লেন কখন নামবে, কত দূরে থাকবে, কোন অল্টিটিউডে থাকবে, কিভাবে গাইড করবে, একটা প্লেনের সাথে আরেকটা প্লেনের দূরত্ব কোন জায়গায় থাকবে সব বলে দেবে, বা কোন ক্রাইসিসে পড়লে সেখান থেকে লিডারশিপ বলবে যে ওকে তুমি এই বাটন চাপ দাও, এরকম করো, একটা যে কোনো ছেলে মেয়েকে দিয়েও সে প্লেন নামাইতে পারবে, সেই ট্রাফিক কন্ট্রোলারের এরকম থাকতে হয়, সেটাই বললাম, লিডারশিপ ওরকম থাকতে হবে। ওকে, এখন রেকমেন্ডেশন আমরা আসি। রেকমেন্ডেশন আর ভেরি ক্লিয়ার, ট্রাই টু অ্যাকসেপ্ট অল গুড লিডারশিপ কোয়ালিটি, অ্যাকোয়ার অল, মানে আমি এই জন্য রেকমেন্ড করছি যে গুড লিডারশিপ কোয়ালিটির আছে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে অ্যাকোয়ার করার। ট্রাই টু অ্যাড আপ অল গুড লিডারশিপ ট্রেটস অ্যান্ড ইন্ডিকেটর, যেগুলা ওই এই চারিত্রিক ভাবে যেটা আমরা এক্সারসাইজ করব, একটা তো গুণাবলী আর একটা হলো যে করণীয়, সেই করণীয় বা ইন্ডিকেটরস এগুলোকে অ্যাডাপ্ট করতে হবে নিজের মধ্যে। ট্রাই টু বি ট্রু লিডার অফ মেন, মানে একদম সত্যিকার অর্থে একজন লিডার হইতে হবে, নট যে আমি এটা চাকরি, নট যে এটা আমার মানে পাইলে টাকা পাবো, নট যে এটা আমার কাটতি। যেমন সরি টু সে অনেক সময় পলিটিক্যাল লিডাররা হয় যে হ্যাঁ আমাকে সবাই হুজুর হুজুর বলবে, এটাই আমার, কিন্তু না, মানুষের জন্য কাজ করলে, ভালো একজন শিক্ষক হলে, ভালো একজন মিলিটারি লিডার, সাধারণ একজন সোশ্যাল লিডার হলে মানুষ অটোমেটিক তোমাকে শ্রদ্ধা করবে, অন্ধকারে তোমাকে না দেখেও তোমাকে স্যালুট করে মন থেকে শ্রদ্ধা করে। এবং তুমি এটার রেমুনারেশন পাবা কেমনে? একে তো অলমাইটি আল্লাহর কাছে পাওয়া যাবে, কিন্তু যখন ধরো তুমি খুব অসুস্থ বা কোন একটা, ওরা সবাই দৌড়ায় আসবে, দ্যাট ইজ দ্য মেইন অ্যাচিভমেন্ট অফ ইউর লাইফ। আবার অনেকে দেখবা যে অনেক টাকা আছে, অনেক প্রতিপত্তি, মনে করে যে আমি অনেক লিডার, হ্যাঁ, কিন্তু এক সময় যে সে যখন গর্তে পড়বে, মানুষ আরো তাকে বকাই দিবে যে সে তো সারা জীবন 2 নম্বরই করছে, এখন ঠিক আছে পড়ুক, আমরা কাছে যাবো না। তো দ্যাট ইজ নট দ্য ট্রু লিডারশিপ। সো টেক কারেক্ট ডিসিশন, দ্য রাইট টাইম, রাইট সিচুয়েশন। এই ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই বিষয়গুলো রেকমেন্ড করছি, যাতে এগুলো একজন লিডারশিপ, ভালো লিডারশিপ সে সেটা করে। বা আচ্ছা, রেসপেক্ট আদার্স সিনিয়র ও জুনিয়র, মানে জুনিয়র হোক সিনিয়র, সবাইকে রেসপেক্ট, এবং দেয়ার ওয়ার্ডস, এবং তাদের কথা, তাদের মুখের যে আদেশ অনুরোধ, এটা রেসপেক্ট করতে হবে। আর বাকিগুলো তো বি ইন দ্য টিম, লিড ফ্রম দ্য ফ্রন্ট, সেট ইউর পার্সোনাল এক্সাম্পলস, টেক দ্য রেসপন্সিবিলিটি অফ ইউর ওন ডিসিশন অ্যান্ড ওয়ার্ক। তুমি যা ডিসিশন নিয়েছো বা যা করেছো সেটার রেসপন্সিবিলিটি নিতে হবে। অনেকে আমরা করি কি, আমি একটা আদেশ দিয়ে খালাস করলাম, একটা ঝামেলা লেগে গেলো, আমি আস্তে করে পলায় যাই, এটা হচ্ছে পলায়ন পর লিডারশিপ। এটা মানুষ মানে তাকে বলবে চোর, সে লিডার না। লিডার হলে আমি কাজ করেছি, আমার দোষেই এই ক্ষতি হতে আমি নিলাম, আমি এখান থেকে আমি এখন চলে গেলাম আমার এই অ্যাপয়েন্টমেন্ট থেকে, যেহেতু আমার সময় এই আমার ডিসিশনের ভুল হয়েছে। এটা হচ্ছে একটা ভালো লিডারশিপের ইন্ডিকেটর। আর যে একটা ভেজাল লাগে আজ থেকে সটকে পড়লো, তাকে সে একটা ইতিহাসে খারাপ ব্যক্তি হিসেবে হয়ে থাকলো। আর লিডার হলেই তোমাকে লিড করতে হবে, নিজে বুঝবা সিচুয়েশন যে সামনে একটা আসছে, নিজেকে বাঁচায়, আরেক জায়গায় নিজেকে করো, অ্যান্ড গেট দ্য থিং ডান। তুমি মানে একটা ভেজাল নিজে লাগাইলে সবাইকে, তোমার আন্ডার কমান্ডের একটা বিপদে ফেললা, তুমি সরে গেলা, হবে না। তুমি ভেজালও লাগাবো না, ভালোর জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, নিজের জন্য, সমাজের জন্য, এবং সবাইকে নিয়ে করবে। ধরো তখন একটা ঝামেলা লেগেলো, তুমি ইউ শুড ফেস ইট, সেইটাই হচ্ছে লিডারশিপ। ওকে, তো আর লাস্টে যেটা বললাম, তো আই হ্যাভ অলমোস্ট কমপ্লিটেড
মাই টুডেস ক্লাস। এটা অনেক লেন্দি হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল, বাট এটা খুব জরুরি একটা ক্লাস। আমরা যাই করি আমাদের মধ্যে লিডারশিপ ইনজেক্ট করতে হবে, যাতে আমরা রিয়েলি একজন ট্রু লিডার হই। সেটা আমাদের সেই চর্চাটা রাখতে হবে। সো এটাই ছিল আমার লাস্ট স্লাইড। সো কারো কোনো যদি প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি অর উই ক্যান সে ইট এ গুড নাইট। আমি সবাইকে বলবো, সবার মধ্যে কে যেখানে আছেন সবাই কিন্তু আমরা লিডার। যদি সেই লিডারশিপটা আমরা জাগিয়ে তুলতে পারি, প্রয়োজনীয় ডিসিশন নিতে পারি, প্রয়োজনে সবাইকে সাহায্য করতে পারি, এবং আমাদের যারা আশেপাশে আছেন সবাই মিলে একটা ভালো সমাজ, ভালো একটা সোসাইটি ফুল অফ কাইন্ডনেস যদি আমরা করতে চাই, সবাই সবাইকে হেল্প করার, তাহলে লিডারশিপের বিকল্প নেই। এবং এটা এই যে বললাম, সামাজিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, মিলিটারিতে, কোনো বাহিনীতে, কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে, ব্যাংকে, এনিওয়্যার লিডারশিপ আপনি দেশে বিদেশে যেখানেই গিয়ে পাবেন এটা থাকবে। তো এই যে বললাম, এই জিনিসগুলো আমি খুব বাংলায় বা খুব সহজে কিছু কিছু উদাহরণ দিয়ে, হয়তো আরো আমার চেয়ে যারা আছেন আপনাদের মধ্যে আরো ভালো লিডারশিপ গুণাবলী আছে, আপনারা ভালো এটার ব্যাখ্যা দিতে পারবেন। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন প্লিজ। আমি আবারও তাহলে আজকে একটু কেচে কন্ডুস করি যে আমরা আজকে আমি যে ক্লাসটা নিলাম এর মধ্যে মূলত ছিল হু ইজ দ্য লিডার, টাইপস অফ লিডারশিপ, কোয়ালিটি টু বি এ লিডার, লিডারশিপ ইন্ডিকেটর অর কোয়ালিটি যেটা বললাম, লিডারশিপ চ্যালেঞ্জেস, সাজেস্টেড সলিউশন, এ রোড ম্যাপ, এন্ড লাস্টে কিছু রিকমেন্ডেশন। এই লিডারশিপ সম্বন্ধে মানে কে লিডার হতে পারে আমরা তো বুঝলামই, যে একজন সবাইকে ইনফ্লুয়েন্স করে একটা উদ্দেশ্য হাসিল করতে পারে বা একটা টার্গেট যেটা তার হায়ার হার্ট করতে বা সে নিজেই সেট করে দিয়েছে, সেটার জন্য যে করণীয় সেটাই হচ্ছে, সেই হচ্ছে লিডার বা লিডারশিপ, যে সবাইকে ইনফ্লুয়েন্স করে কাজটা বা গোলটা অ্যাচিভ করতে পারে।